দেশের জন্য প্রায় সব সময় এমন মায়া কান্না দেখাতো শেখ হাসিনা, কিন্তু ভেতরের চেহারাটা ছিল ভয়ানক। তার জীবন ছিল বিলাসী আর স্বেচ্ছাচারিতায় ভরপুর। গদি ধরে রাখতে শুধু রক্তচোষা হয়ে উঠেছিলেন তাই নয়, দেশের হাজার হাজার কোটি টাকার গচ্চা গেছে এই হিংস্র মুজিব কন্যার কারণে। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ। অদ্ভুত একটা ঘটনা দর্শক, আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন, কারণ বলদকে নোবেল প্রাইজ দেওয়া হয় না, সেটা আবার সেটা প্রমাণিত। হাসিনার সরকারের পতনের 6 মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েও মাঠে নামেনি আওয়ামী লীগ। যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা করেও এক হয়ে যায়। এটা মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র ছিল আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্কর ভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবাই। সো তারা জানে যে আমরা মারামারি করে ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে জেলে যেতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছে। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসে অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউকে কাউকে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পুরাই দিবে, কারণ এগুলো তো করছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে, ছাত্রলীগ কোনো ঘটনা করছে, আপনি দেখবেন সবাই তারা একটা টিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। জাতিসংঘ থেকে কিন্তু শেখ হাসিনাকে বিশাল এক চাপ দেওয়া হয়েছে। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি দেখেই বুঝেই গিয়েছেন শেখ হাসিনা কেমন বিপদে পড়তে চলেছে। আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে তারা বাইক বা বাইকের প্রোডাক্ট দেখে আসি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। দেশের জন্য প্রায় সব সময় এমন মায়া কান্না দেখাতো শেখ হাসিনা, কিন্তু ভেতরের চেহারাটা ছিল ভয়ানক। তার জীবন ছিল বিলাসী আর স্বেচ্ছাচারিতায় ভরপুর। গদি ধরে রাখতে শুধু রক্তচোষা হয়ে উঠেছিলেন তাই নয়, দেশের হাজার হাজার কোটি টাকার গচ্চা গেছে এই হিংস্র মুজিব কন্যার কারণে। নিজের পরিবারের সবাইকে নিয়ে প্রকল্পের নামে লুটে পুটে খাওয়ার পর পছন্দের লোকজনকেও দিতেন দেশের টাকা লুটে খাওয়ার সুযোগ। সেই সাথে আছে বিনা প্রয়োজনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্পের অনুমোদন। সাদা হাতি খ্যাত কর্মফুলি টানানোর কথা ইতিমধ্যে সবাই জেনেছেন। শুধু হাসিনার বিলাসিতার জন্য হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পের ক্ষত বহু বছর বয়ে বেড়াবে দেশের মানুষ, যাদের উপর থাকবে ঋণের বোঝা। এবার এমনই এক প্রকল্পের নাম সামনে এলো। কোনো কাজে আসবে না জেনেও প্রকল্পটি অনুমোদন দেন ফ্যাসিস্ট হাসিনা। গণভবন নিয়ে ওই তিক্ত অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এক বৈঠকে তিক্ত অভিজ্ঞতা জানালেন নদী গবেষক ডক্টর রুকনুল ফেরদৌস। তিনি জানান, বাংলাদেশের অন্যতম প্রধান একজন নদী বিশেষজ্ঞ ডক্টর মুমিনুল হক সরকারের সাথে তিনি কাজ করতেন। তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী নিয়ে একটি প্রজেক্টের সূচনা করেছিলেন। প্রজেক্টের নাম ছিল ক্যাপিটাল ড্রেজিং। উচ্চ পর্যায়ের কমিটি ডক্টর মুমিনুল হক সরকারকে দায়িত্ব দিয়েছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে একটা নির্দিষ্ট জায়গায় ড্রেজিং ফলপ্রসূ হবে কিনা তা গবেষণা করে রিপোর্ট আকারে জানানোর জন্য। আর গবেষণার ফলাফল ছিল যমুনা নদীর ওই নির্দিষ্ট জায়গায় ড্রেজিং ফলপ্রসূ হবে না, এবং যথারীতি রিপোর্টটি মিটিংয়ে উপস্থাপন করা হলো। সেই মিটিং শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বললেন, যেভাবেই হোক ড্রেজিং ফলপ্রসূ হবে এভাবে রিপোর্ট তৈরি করতে, কারণ এটা উপরের নির্দেশ। এরপরে তৎকালীন পরিকল্পনা মন্ত্রীর সাথে ডক্টর মুমিনুল হক সরকার আলোচনা করেন এবং মন্ত্রী মহোদয়কে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যমুনা নদী ওই নির্দিষ্ট জায়গায় ড্রেজিং ফলপ্রসূ হবে না। পরে পরিকল্পনা মন্ত্রী ডক্টর মুমিনুল হককে নতুন করে রিপোর্ট তৈরি করে আবারও প্রেজেন্টেশন তৈরি করতে বলেন। এরপর নির্ধারিত দিনে মিটিং হলো, সেখানে তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এরপর শেখ হাসিনাকে পরিবর্তিত রিপোর্টটিও দেয়া হয় এবং সেই মিটিংয়ে ডক্টর রুকনুল ফেরদৌস প্রেজেন্টেশনে পরিষ্কারভাবে সব বুঝিয়ে দেন যে ড্রেজিং ফলপ্রসূ হবে না। তবে স্বৈরাচারী হাসিনা সরাসরি জানিয়ে দেন ড্রেজিং হবে এবং এটাই তার সাফ কথা। তিনি আর কিছুই শুনতে চান না। তবে কাহিনী এখানেই শেষ নয়। মিটিং শেষে পানি মন্ত্রণালয়ের সচিব ডক্টর রুকনুল ফেরদৌসকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। পরে সেই সচিবকে গাড়িতে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বের হলেন এবং সচিবকে না জানিয়ে রিপোর্ট পরিবর্তন করায় ডক্টর রুকনুলকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে সচিব তাকে মাঝ রাস্তায় এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিলেন। হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে বন্ধু ভারতে পালিয়েছে।
হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে আয়েশি জীবনযাপন করছেন শেখ পরিবার সহ আওয়ামী লীগের বহু নেতা। আর ক্ষমতায় থেকে নিজের বাপের দেশ মনে করে যাচ্ছে তাই ভাবে প্রকল্পের নামে হাজার কোটি টাকা জলে ফেলেছেন। এই গচ্চার খানি টানতে হচ্ছে এদেশের আপামর জনতাকে। আর বিদেশ থেকে আনা ঋণের বোঝা নামাতে বাধ্য হচ্ছে কর। তাই অনেকেই মন্তব্য করেছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শুধু গণহত্যার বিচার নয়, এভাবে রাষ্ট্রের হাজার কোটি টাকা নিজের বিলাসী চিন্তায় গচ্চা দেওয়ারও ক্ষতিপূরণ আদায় করা উচিত। একদিন সব ছিল তার ডাক নামে। আপা বলতেই হুলস্থুল কাণ্ড ঘটে যেত। আপার হাসি, আপার কথা, আপার আশা, আপার যাওয়া সবই ছিল হটকেক, টক অফ দ্য কান্ট্রি। কেউ যেতেন আপার আশীর্বাদ নিতে, কেউ চাইতেন সুনজর। একবার আপার নেক নজরে পড়লে তার আর কোনোদিন আলাদিনের জাদুর চেরাগের দরকার পড়েনি। ফুলে ফেপে তিনি কলা গাছ নয় বট গাছ হয়েছেন। আপার পিয়নি চড়তেন হেলিকপ্টারে। ব্যাংকে তার জমা প্রায় 1000 কোটি। আপা যা বলতেন তাই হতো। কার এমন সাধ্য তার কথার অবাধ্য হয়? তিনিই তো সর্বে সর্বা। সচিবালয় থেকে সংসদ, সংবাদ থেকে সওদাগরের দোকান, সবখানেই ছিল আপার একক আধিপত্য। সচিব থেকে পিয়ন, রাজ্যের সব চলত অঘোষিত মহারানীর কথায়। মহারানীর কথাই ছিল আইন, তার আদেশ ছিল অনিবার্য, শিরোধার্য। তিনি যখন যাকে ইচ্ছে ব্যঙ্গ করতেন, যাকে ইচ্ছে কারাগারে পড়তেন, যাকে ইচ্ছে পদ্মা সেতু থেকে চুপ করে ফেলে দিতেন, কাউকে আবার দুটো চুবনি দিয়ে ওপরে তুলতেন। দমন পীড়ন সব ছিল আপার রাজ্যে স্বাভাবিক। তবে হেলেনেরও শেষ হয়। মহারানী ভিক্টোরিয়াকেও কোনো এক অনিবার্য কারণে ছাড়তে হয় মসনদ। ফেরাউন থেকে রাশিয়ান জার, ইতালির ফ্যাসিস্ট মুসলিনি থেকে জার্মানির নাৎসি হিটলার সবাই গেছেন, যেতে হয়েছে অনিবার্য কারণেই। এই মহারানীকেও পালাতে হয়েছে, ত্রাস কায়েম করতে গিয়ে হয়েছে ত্রাহিদশা। তাই তো তাকেই আজ অনায়াসে বলা গুড বাই আপা। আপা বলতে কাকে বোঝায়? আচরণের মানচিত্রে তিনি কেমন সেই আলাপ আর নতুন করে তুলতে হয় না। আপা শব্দটা বললেই সবার সামনে ভেসে ওঠে তার কাজের ছাপচিত্র। সবাই এখন জানেন এবং মানেন আপার পতন ছিল অনিবার্য, যেতে তাকে হতোই। প্রকৃতি আসলে বেশি দিন জমিয়ে রাখে না পাপ, প্রতিবার বাড়লে তাকে ঝরে পড়ে যেতেই হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার সামান্য সম্ভাবনাও এখন শেষ। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, সরি আপা, ইট ইজ ওভার। শফিকুল আলম তিনি বলেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত হেনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। বিশ্বমঞ্চেও আপা চ্যাপ্টার অনেকটাই ক্লোজড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকেও সেটা পরিষ্কার হয়ে গেছে। বিশ্ব শক্তিগুলো আপাকে এখন ডেড হর্স মনে করছে। ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে মোদী নিজের পথ আগালেও মৃত ঘোড়াকে তিনিও আর কাঁধে করে বইতে চাইছেন না। তাই আপার অধ্যায় ধীরে ধীরে ওভার অ্যান্ড আউটের দিকেই ধাবিত হচ্ছে। আজকে একটা আশ্চর্য ঘটনা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাটিক একটা টুইস্ট, যা দেখে অনেকেই অভিভূত এবং সারপ্রাইজড এবং অভিযোগ করেছেন এই বিষয়টা নিয়ে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বুদ্ধিদীপ্ত বা পদক্ষেপটাকে স্বাগত জানাই। এবং বদলুক নোবেল পিস প্রাইজ যে শুধুমাত্র শুধু উনি পান নাই, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ কোনো বলদকে নোবেল প্রাইজ দেওয়া হয় না, সেটা প্রমাণিত। আজকে যে ঘটনা ঘটছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রুহুল কবির রিজভী ভাই, যিনি আমাদের বিএনপির আপনার যুগ্ম একজন মহাসচিব। উনি যেটা বলছেন সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করার হুমকি দিয়েছেন আপনার বিস্তারিত। তো বিষয়টা কি সেটা হলো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঐক্যমত্যের যে সম্মেলন দেখেছেন, সেই সম্মেলনে সবাই গেছিলেন এবং সেখানে উনি যে কাজটা করেছেন, উনি যে যার পর বিরক্ত রাজনৈতিক দলগুলোর বিহেভিয়ারের উপরে, তো উনি গতকালকে বলেছেন যে যারা যে বিষয় সরকার সংস্কার করতে চায় এবং যারা আপত্তি তুলেছেন এই বিষয়গুলোতে, সেই বিষয়গুলো সরকার ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইটের দলের নাম দিয়ে দলের একটা চ্যাপ্টার থাকবে, বিএনপির একটা চ্যাপ্টার, জামায়াত ইসলামের একটা চ্যাপ্টার, ফর এক্সাম্পল আওয়ামী লীগেরও ধরতে পারেন, জাসদের একটা চ্যাপ্টার, মানে এই বিষয়গুলা ওনারা দিবেন। এবং দল একটা দলের এক এক ধরনের নারাজি, এগ্রি এবং ডিসএগ্রি যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো তারা হাইলাইটস করে ওয়েবসাইটে দিয়ে দিবেন, সো দ্যাট বাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্ট্র্যাটেজি ইজ রাইট ফর আওয়ার নেশন। আচ্ছা,
তো উনি দিয়ে দিবেন এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন বিএনপি কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে বা এগ্রি করেছে, জামাত কোন কোন জায়গায় ডিসএগ্রি করেছে, এগ্রি করেছে। ভোটের আগে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন যে কোন কোন বিষয় আপনার মনে হয়েছে এই দল আপনাকে রিপ্রেজেন্ট করে বা কোন কোন বিষয় আপনাকে রিপ্রেজেন্ট করে না। গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি, জি নিউজ 24 আরো যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন। তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন, তিনি অচিরে দেশে ফিরবেন। আর দেশে ফিরে তিনি যেটা করবেন, শহীদদের মানে এই মুহূর্তে গত 5ই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান। তার দাবি যে 5ই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না, মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য। এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন, অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি, ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে। একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে, তখনই টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এখন আমি যতটুকু দেখছি, বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা, যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে। আমরা যদি দেখি, হান্নান মাসুদ পড়াশোনা শেষ, হাসনাত আব্দুল্লাহ পড়াশোনা শেষ, সার্জিস আলম পড়াশোনা শেষ, এদের অনেকে অনেক আগে শেষ করেছে। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার কি বলে যে মাহফুজ, এরা কেউ কিন্তু ছাত্র না, সাবেক ছাত্র। বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন। তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন, ছাত্র শিবিরের পোলাপাইন, ছাত্র দলের পোলাপাইন, নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন, সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ, তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল। আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে। মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্কর ভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবার। সো তারা জানে যে আমরা মারামারি করি, ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে জেলে যাইতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছে। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসে অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউরে কাউরে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে, কারণ এগুলো তো ঘটছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে, ছাত্রলীগ কোনো ঘটনা করছে, আপনি দেখবেন সবাই তার একটা টিম। সারা বাংলাদেশে অনেক কিছু ঘটে, কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফিরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে। এটা কেন নিয়ে আসতেছে বলি, যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে। তিনি বলছেন যে ডেভিল হান্টের ডেভিল কারা, আওয়ামী লীগকে বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে। সো এই ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্য, দেশে আর কোনো ডেভিল নাই, তিনি তার বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলছেন। তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে, এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য বিপদ জায়গা আনতেছে। কেন? সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে, যে প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে, এর বাহিরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। যেন কোন ধরনের পরিকল্পনা, যে শেখ হাসিনা তো আকাশ থেকে পড়বেন না, একটা প্ল্যান থাকবে বাংলাদেশে ঢোকার জন্য, একটা দেশের আভ্যন্তরীণ কি বলে যে প্রস্তুতি থাকবে। তো সরকারের জায়গা থেকে এই ধরনের কোন রকম পরিস্থিতি বা প্রস্তুতি বা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না, বরঞ্চ শেখ হাসিনার বিচার করবে। আর যারা বাংলাদেশে আছে, শেখ হাসিনার ডাকে এই মুহূর্তে যারা লড়ছে,
তারা অবশ্যই আওয়ামী লীগের অরিজিনাল সিপাহ সালার, বাট প্রত্যেককেই বিপদকে আলিঙ্গন করতে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে। গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। আমার এর আগে আর চোখে পড়েনি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যখন যুবদলের একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন, তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম। ডয়েচে ভেলে বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল, যেটা আসলে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে, সেটা হচ্ছে 17 জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কাস্টোডিয়াল ডেথ। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি মনে করতে পারি না গত 6 মাস বয়সী বা এই যে সরকারটা গেল 7 মাস হতে যাচ্ছে, যেটার সামনে 6.5 মাস হয়ে গেছে, সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো, আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু সেটা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না। কেউ কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি, কেউ কেউ বলেন। দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায়, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। আর কাস্টোডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয়, তাকে নির্যাতন করা হয়, এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না, মানে যতটুকু হলে মানুষ মারা যাবে না তার মধ্যে থাকে না, মানুষ মারা যায়। তাছাড়াও বিভিন্ন মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম, অনেক মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধি থাকতে পারে, ফলে খুব তুলনামূলক কম নির্যাতনেও মানুষ মারা যেতে পারে। সো তার ইন্টেনশন মানুষকে মেরে ফেলার থাকে না যখন হেফাজতে মৃত্যু হয়, আর এটা ক্ষেত্রে ইন্টেনশন থাকে। যদি আমি বহুবার বলেছি, হেফাজতে কাউকে শারীরিক নির্যাতন দূরে থাকুক, বাংলাদেশের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী 2013 কাউকে মানসিক নির্যাতনও সেই নির্যাতনের সংজ্ঞায় নির্যাতন, এবং কাউকে সেটাও করা যাবে না, এটা চট থাপ্পড়ও ন্যূনতম দূরেই থাকুক, হুমকি দেওয়া যাবে না। যাই হোক, গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে কোটানকোট গুলি বিনিময়ে নিহত 2 পুলিশ বলছে। এটা তারা যে ন্যারেটিভ আমাদের সামনে আসে আমি পড়ি। মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাত 1টার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়, এতে সন্ত্রাসী জুম্মন সহ 2 জন নিহত হন। এই ঘটনায় যৌথ বাহিনীর 2 সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করেছেন। হাফিজুর রহমান আরও বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল, একটি চাপাতি উদ্ধার করে, লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তারা যান, পুলিশকে লক্ষ্য করে গুলি করে, যৌথ বাহিনীকে লক্ষ্য করে তারাও পাল্টা গুলি করেন এবং তাতে মারা যান। মানে আমরা শেখ হাসিনার সময়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের 2-3টা ভার্সন পেয়েছি। এটা একটা ভার্সন, তারা কেউ সন্ত্রাসীরা ওখানে অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে, জেনে অভিযানে যায়, তাদেরকে গুলি করে, তারপর তখন পাল্টা গুলি হয়, মারা যায়। তার আগে আরেকটা গল্প ছিল এরকম, একজন সন্ত্রাসীকে ধরা হবে, তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায়, তখন সেই জায়গায় আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে, র্যাবকে লক্ষ্য করে গুলি করে, তারাও পাল্টা গুলি করেন। এই গুলির মধ্যে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে পালাতে যায় এবং পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। সো এই গল্পটার মধ্যে হাস্যকর অনেকগুলো এলিমেন্টস আছে। পরবর্তী গল্প যেটা আমরা আজ শুনলাম সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। সুতরাং যে কথাটা বলছিলাম, এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা এসব ফালতু গল্প আসলে বিশ্বাস করি না। এটা খুবই ফ্রাস্ট্রেটিং। ডক্টর ইউনূসের সরকারের সময় আমরা এই জিনিসটা দেখছি, এবং যৌথ বাহিনী যখন অভিযানে নেমেছে তখন এই আলাপটা আমি করেছি, টকশোতে বলেছি, কলামে লিখেছি, ভিডিওতে বলেছি। এই বিশেষ অভিযান বিষয়টাকেই সন্দেহের চোখে আমরা দেখি যখনই কোনো বিশেষ অভিযান হয়েছে। আমি একটা কলাম লিখেছি প্রথম আলোতে, সেখানে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বলে যখন সোশ্যাল ক্যাম্পেইন করে এরপর অভিযানে নামা হলো, তার রেজাল্ট হচ্ছে 6 মাসের মধ্যে 200 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। এর আগে বিএনপির সবাই 2001 অপারেশন ক্লিন হার্টে 35-40 জন মানুষ হার্ট অ্যাটাকে হেফাজতে মারা গিয়েছিল। এই বিশেষ অভিযানগুলো খুবই খারাপ জিনিস, এবং এই জিনিসটা প্রমাণ করে যে নিয়মতান্ত্রিক আইন শৃঙ্খলা রক্ষা হয়নি, তাই এখন সকল একটা বিশেষ অভিযান লাগছে। যাই হোক, বিশেষ অভিযান সরকার মনে করছে করুক, কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে আমরা দেখতে প্রস্তুত নই, এবং যেটা ঘটেছে এটারও পদক্ষেপ নেওয়া উচিত। আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাতে একটা জিনিস বোঝা যাবে, সেটা হচ্ছে এই সরকার এটাকে এন্ডোর্স করছে। সুতরাং এটা ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে, যেমন এর আগে যুবদল নেতার ক্ষেত্রে যেহেতু প্রচুর সরগোল হয়েছিল, এর আগে আরও 16টা হয়েছে, সেটা নিয়ে কিছু হয়েছে বলে দেখিনি, কিন্তু যুবদল নেতা যেহেতু হেফাজতে মৃত্যু হয়েছে সেখানকার ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে তদন্ত হচ্ছে, ক্ষেত্রে ইনস্ট্যান্টলি ইমিডিয়েট কী স্টেপস নেওয়া হচ্ছে, সরকারকে এটা জানাতে হবে। না হয় আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে সরকারই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু করেছে। এই বিভৎসতা বাংলাদেশে হতে পারে না। আজ না, যখন প্রচুর মানুষ, অনেকবার বলেছি, প্রচুর মানুষ হাততালি দেয়, মিষ্টি খায়, সোকল ক্রস ফায়ার নিয়ে,
তখন এর বিরুদ্ধে ব্লগে লিখেছি, গালি লিখেছি, আমি এটা কন্টিনিউ করে যাব। লাকিলি দেড় দশক পরে এসে দেখছি মানুষ এখন অনেকেই এই জিনিসটা যে অসভ্য, এই জিনিসটা যে বর্বর, এই জিনিসটা যে একটা স্টেটকে স্টেট রাখে না, এটা বুঝে যায়। আমি খুব অবাক হই যে ডক্টর ইউনূসের সরকারও কি এটা বুঝবেন না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদতে রাষ্ট্রের দুর্বলতা ইন্ডিকেট করে। একটা রাষ্ট্র তখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে। একটা রাষ্ট্র তার একটা উইং দিয়ে অপরাধীকে ধরবে, সেটা শাসন বিভাগ, পুলিশ ধরে আনবে এবং সে বিচার ব্যবস্থার হাতে সোপর্দ করবে এবং সেই বিচার ব্যবস্থা তার বিচার করবে, তখন এটা রাষ্ট্র হয়ে ওঠে। তার কঠোর বিচার হোক, অপরাধ যদি এমন হয় তার মৃত্যুদণ্ড, যেহেতু আমাদের এখনো আছে, তার মৃত্যুদণ্ড হোক, কিন্তু ধরে খুন করে ফেলবে, এটা রাষ্ট্রের লক্ষণ না, এটা রাষ্ট্রের লক্ষণ না, এটা সন্ত্রাসীর লক্ষণ। সো যখন একটা রাষ্ট্র নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, সরকার নিজে সন্ত্রাসী হয়ে ওঠে, এটা অত্যন্ত নেগেটিভ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য, রাষ্ট্রের অস্তিত্বের জন্য। এই ব্যাপারটাই রাষ্ট্র বোঝে না, সরকার বোঝে না। বহুবার বলেছে, আবার একটু যোগ করতে চাই, রাষ্ট্রের সাথে প্রত্যেকটা নাগরিকের একটা চুক্তি আছে। একটা কোয়ার্সিভ ইনস্টিটিউটের অধীনে নাগরিক যায় তার কতগুলো চুক্তির ভিত্তিতে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সে ন্যায় বিচার পাবে। সে অপরাধ করলেও ন্যায় বিচার পাবে। এমনকি যে অপরাধের ভিডিও ফুটেজ আছে সেই অপরাধেরও সে ন্যায় বিচার পাবে। তাকে ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা যাবে না। আমি অনেকবার একটা এক্সাম্পল দিয়েছি, আবারও দিই। বরগুনায় রিফাত নামে একজনকে খুন করেছিল কয়েকজন মিলে, সেটার ভিডিও পাওয়া যায়। নয়ন বন্ড নামে একজন মূলত এটা নেতৃত্ব দিয়েছে এবং তার ওয়াইফ মিন্নি, রিফাতের ওয়াইফ, এসব আমরা অনেক গল্প দেখেছি। তো ওই ভিডিও তো ছিল, নয়ন যে তাকে কোপাচ্ছে এবং সেই কোপানোতে যে মারা গেছে, ক্লিয়ার ভিডিও আমাদের সামনে আছে। কিন্তু নয়ন বন্ডকে পরদিন বা তার পরদিন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। অবশ্য নয়ন সেরকম সামর্থ্যবান পরিবারের লোক ছিল না বলে তাকে হত্যা করা হয়েছে, ওই কোপাকুপিতে থাকা অন্যদের কিন্তু সেটা করা হয় না। যাই হোক, নয়নকেও এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা যায় না। আমরা ভিডিও দেখার পরও তাকে আনতে হবে, বিচার হবে, সাক্ষ্য প্রমাণ হবে, সব কিছুর পর তার ফাঁসি হলে ফাঁসি হবে। এর বাইরে কোনো কিছু এই রাষ্ট্রে আর হতে পারে না। এই বিভৎসতা এই রাষ্ট্রে চলতে পারে না, কোনোভাবেই না। ডক্টর ইউনূসের সময় এরকম ঘটনা ঘটবে, 17টা কাস্টোডিয়াল ডেথের পর 2টো এক্সট্রাজুডিশিয়াল কিলিং, ইটস টু হাই, টু হাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।